যে বিষয়টি পোস্টেরিটির আগের পর্বে বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম সেটা নিয়েই ঢুকবো। আমি দেবাশিসের কাছে যাবো। দেবাশিস, আজকে চন্দন সেনের প্রসঙ্গ এসছে আলোচনায় সুপ্রিম কোর্টে। এক আইনজীবী সেটার উল্লেখ করেন এবং বলেন যে আরজি করে একটা নয় বারবার অজস্র দুর্নীতিতে আরজি করের নাম সামনে এসছে। কলকাতা হাইকোর্টের একটি কেসের কথা উল্লেখ করেন যে বাচ্চা চুরি যাওয়া, এর বাচ্চা ওর কাছে পৌঁছে যাওয়া, এরকম কেসও ওই মেডিকেল কলেজের বিরুদ্ধে হয়েছে। এখন মুখ্যমন্ত্রীর অধীনে যে দপ্তর রয়েছে সেখানে তো মুখ্যমন্ত্রী তখনই নেন, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী দপ্তর কখন নেন? দেবাশিস, আপনিও ভালো করে জানেন যে কাউকে যদি ছাড়িয়ে যেতে হয় বা কেউ যদি ছেড়ে যান সেই সময় সাময়িকভাবে রাখেন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, কিন্তু তিনি যদি তার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী গুরুদায়িত্বের সঙ্গে একটা দপ্তর নিজের কাছে রাখেন তাহলে মানুষের মধ্যে একটু আশা জাগে যে এই দপ্তরটি আলাদা করে গুরুত্ব পাবে। দেবাশিস, না, আপনি ঠিক বলছেন। মানে এগুলো তো সত্যি মানে খুবই খারাপ ব্যাপার যেগুলো উঠে আসছে, এবং এটা তো আমরা সকলে জানি যে বামপন্থীদের মানে তো একেবারে তারা ধোয়া তুলসী পাতা ছিল না। বিশেষত শেষ 90-এর দশকের পর থেকে ক্রমশ বিচ্যুতি এসেছে, এবং যেটা হয় ক্ষমতায় বহুদিন থাকার পর বিভিন্ন রকম বেনজল ঢুকেছে এবং বিভিন্ন রকমের বাজে কাজ হয়েছে একরকম, এবং সে কারণে মানুষ পরিবর্তন চেয়েছিল। এবং মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী যিনি মমতা ব্যানার্জি, তিনি কিন্তু এই পরিবর্তনের স্লোগান দিয়ে আজকে ক্ষমতায় এসেছিলেন বা সিপিএমকে সরাতে পেরেছিলেন। কিন্তু যদি পরিবর্তনের আমি স্লোগান দিলাম এবং তারপরে যদি আমি পরিবর্তন না করে তার মুখপত্ররা এখানে বসে সেই সিপিএমের যা যা করেছে সেইগুলোকে জাস্টিফিকেশন হিসেবে ইউজ করে, তাহলে বোধহয় সেটা আমার কাছে ঠিক যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। কারণ মানুষ তো পরিবর্তন চেয়েছিল, সিপিএম ভুল করেছিল, মানুষ তাকে সরিয়ে দিয়েছিল, সরিয়ে দিয়ে এটা করেছিল। এবং তারপরেও একটা বড় কথা আছে রাজুদা, আজকে 11 বছরে মমতা ব্যানার্জি প্রচুর কমিটি করেছিলেন, প্রচুর কিছু করেছিলেন, সেগুলোর কি হলো মানুষের এই ট্যাক্সের টাকার? কেন এই যে যারা দোষ করেছিল সেই সময় সিপিএমের যে সমস্ত নেতারা, তারা কোথায়? তাদেরকে কেন তুলে তুলে নিয়ে আসা হচ্ছে না? তাদের কেন শাস্তি দেওয়া হচ্ছে না? উল্টে আপনি দেখবেন প্রচুর বেনজল, মানে যাদের আমরা বলছি সেই সময় সিপিএম এর সেই লোকগুলোই কিন্তু গিয়ে তৃণমূলে জয়েন করে গেছে। আজকে তন্ময় চ্যাটার্জি থেকে মানে জিম্বো যাকে বলা হয় এখানে, এরকম প্রচুর লোক আছে যারা মুখ্য জায়গা থেকে আজকে তৃণমূলে এসে জয়েন করেছে। তৃণমূলটা গড়েছে কারা? এই তো কিছু কংগ্রেস থেকে এসেছে, কিছু সিপিএম থেকে এসে, এই তো তৃণমূল হয়েছে। আমার এখানে আরেকটা কথা বলার আছে, যেখানে উনি তৃণমূলের মুখপাত্র অনুব্রতকে নিয়ে বলছিল, আমার মনে হয় ওনার একটুখানি বুঝতে হবে বিখ্যাত আর কুখ্যাত দুটো জিনিস আছে, দুটোই কিন্তু খ্যাত, কিন্তু একটাকে আমরা বিখ্যাত বলি, একটাকে আমরা কুখ্যাত বলি। অনুব্রতর ক্ষেত্রে বোধহয় ওই নটোরিয়াস বা কুখ্যাত শব্দটা ইউজ করা হয়, বিখ্যাত নয়। ততটা বিখ্যাত যতটা মোহনলাল মেহরা। উনি আজকে খুব বলছেন যে আজকে অনুব্রত জামিন পেয়েছে, সব ঠিক আছে, কিন্তু এটা তো অস্বীকার করা যাবে না যে উনি মাগুর মাছ বিক্রয় করতেন। তো মাগুর মাছ বিক্রয় করে এই যে কোটি কোটি টাকার সম্পত্তি, এটা কি করে সম্ভব হলো? এটা তো যে কোনো মানুষের প্রশ্ন আসবে। আজকে যারা নেতা হন তাদেরকে আমরা আইডল হিসেবে ধরি, যদি এই আইডলের কাছে এরকম কোনো জাদুদণ্ড থাকে যেরকম মাগুর মাছ বিক্রি করলে এত টাকা কামানো যাবে, দয়া করে মানুষকে বলুন। মানুষের কাছে তো টাকা নেই, মানুষ মাগুর মাছ বিক্রি করবে, টাকা কামাবে। লটারিতে যে টাকাগুলো কিভাবে মানুষের থেকে শোষণ করা হয়েছে তো আমরা বলছি না, কিন্তু মানুষ এসে বলেছে। তাহলে এই যে দুর্নীতিগুলো যারা করেছে তারা আজকে যদি ছাড়া পেয়ে যায় বা তাদের বীরের সম্মান দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের কাছে একটা অন্য মেসেজ যায়। আমি বলছি, এই যে সন্দীপ ঘোষকে নিয়ে আমরা আজকে বলছি, মানুষের ভয়টা কোথায়? এই সন্দীপ ঘোষকে আজকে ধরা হলো, কালকে ছাড়া পেয়ে যাবেন না তো উনি, এই জায়গায় মানুষ ভয় পাচ্ছে একেবারে। আমি ফিরে এলাম বিরতির পর পোস্টেরিটে। আজকের পোস্টেরিটে এটাই শেষ পর্ব। আমার সময় খুব সংক্ষিপ্ত, আমি প্রত্যেক অতিথিদের কাছেই যাব, তাদের কনক্লুডিং রিমার্কস দেবো। আমি শুরু করব দেবাশিসকে দিয়ে। দেবাশিস, হ্যাঁ, আমি একটু প্রীতমবাবুর একটা কথার উত্তর দিচ্ছি। উনি বলছিলেন যে সিবিআই 10 কোটি টাকা অভিষেক ব্যানার্জির সম্পত্তি প্রয়োগ করেছে। আমি বলছি নিশ্চয়ই প্রীতমবাবু তো বিভিন্ন জায়গায় ঘোরেন, আপনি সমুদ্র দেখেছেন কখনো? সমুদ্র পাড়ে দাঁড়িয়ে না আমরা সমুদ্রের আরেক প্রান্ত দেখতে পাই না, এত বড় লাগে। মানে যেটুকু দেখতে পাই সেটাও তো প্রচুর বড়। তো আপাতত আপনি যেটুকু অভিষেক ব্যানার্জি দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই 10 কোটিটা হচ্ছে একমগ জল। তো এবার যদি আপনার মনে হয় একমগ জলে সিবিআই ভালো করেছে, আমার কিছু বলার নেই। আমি আপনাকে শুধু মনে করিয়ে দিই, ইডির কাছে পিএমএলএ আর এফইআরএ ফেরা, এই দুটো মারাত্মক অ্যাক্ট আছে। এই অ্যাক্ট কিন্তু অনেক সময় সুপ্রিম কোর্টও কিছু করতে পারে না এই দুটো অ্যাক্টের আন্ডারে। তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ বাই ডিপার্টমেন্ট অফ রেভিনিউ আন্ডার ফিনান্স মিনিস্টার। এইখানেই মানুষের মনে প্রশ্নটা আসছে, হচ্ছেটা কি? কেজরিওয়াল অ্যারেস্ট হয়ে গেলেন, কিন্তু অভিষেক ব্যানার্জিকে কেউ কিছু করতে পারছে না। মানে তাহলে কি উনি সত্যিই দোষী নয়? পুরোটাই বানানো, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার যেটা একে বলার আছে, মানে 2জন সিএম অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ,
আমার যেটা 3 নম্বরটা কিছুতে অ্যারেস্ট হচ্ছে না। হেমন্ত হয়েছে এবং শেষ করিনি মানে আমাদের প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি বা বিজেপির নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে আমরা দেখেছি কতবার উনি পশ্চিমবঙ্গে এসেছেন এবং আমাদেরকে কত কিছু বুঝিয়েছেন বিজেপিকে ভোট দেওয়ার জন্য। ওনার ওই কথাগুলো আজও বুকে বাজে, বেটি বাঁচাও বেটি পড়াও। কিন্তু আমাদের তো আজকে একজন বেটির এরকম রাজনৈতিক হত্যা হয়েছে, আমরা পিএম এর কাছ থেকে অ্যাটলিস্ট একটা মন্তব্য আশা করেছিলাম। আমি জানি না এখনো অবধি সেই মন্তব্য কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আর শেষ আমি একটু করব যে আমাদের তৃণমূল যেটা বলছিল যে বারবার সেই একই উদাহরণ চলে আসছে এবং আলটিমেটলি কিন্তু উনি আমাকে সাপোর্ট করলেন, সে চন্দন ঘোষ বলে হোক আর জয় শাহ বলে হোক। তার মানে অনুব্রতর যে উত্থান, সেই উত্থান স্বাভাবিক নয়, সেটা অস্বাভাবিক উনি মেনে নিচ্ছেন। এই অস্বাভাবিকতার বিরুদ্ধেই সাধারণ মানুষের বক্তব্য যে এই জিনিসটা আমাদের বেরিয়ে আসুক। একেবারে। সন্দীপা।